কিরে, এই মৃন্ময় মেহরাবের কলিজায় হাত দেয়া কি এতই সোজা? এটা শিওর থাক, তুই আজ শেষ। আজকের কাজের জন্য তোর জীবনের মাসুল হবে মৃত্যু। খবরদার পালানোর চেষ্টা করবে না অদ্রিজান। তোমার পালানোর রাস্তা তুমি নিজেই বন্ধ করে দিয়েছো। আমার কাছে যখন একবার নিজেকে ধরা দিয়েছো, তখন পালানো এত সহজ নয়। মন্ময়ের কথা শুনে অদ্রিজা কাঁপছে, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঠোঁট দুটি শুষ্ক হয়ে গেছে, তার চোখ মুখ দেখতে বড্ড ফ্যাকাশে লাগছে, যেন রক্ত চলাচল স্বাভাবিকভাবে হচ্ছে না। অদ্রিজা এক পা দুই পা করে পিছিয়ে যাচ্ছে, আর মন্ময় তার দিকে তাকিয়ে কিলার হাসি দিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের চারিপাশে পড়ে আছে তিনটি আহত মানুষ, যাদের শরীরের বিভিন্ন স্থান থেকে বেসামালভাবেই রক্ত ঝরছে। এইভাবে আর কিছুক্ষণ থাকলে তাদের রক্ত শূন্যতায় মৃত্যু ঘটবে তা নিশ্চিত। আর তাদের এই দুর্দশা করছে মন্ময় নিজে। অদ্রিজা মন্ময়ের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলে, আপনি আপনি খুনি। ওহ অদ্রিজান, এটা আর নতুন কি? এটা তো কিচ্ছুই না। এদের এখনো কিচ্ছু করিনি আমি। যারা তোমার গায়ে এত বাজেভাবে হাত দিয়েছে, তাদের জীবন নরক করা ছাড়া আমার শান্তি নেই। আপনি পাগল। আপনি কিভাবে পারলেন এদের এমন ভাবে মারতে? পিছিয়ে। ভুল। আমি পাগল নই, আমি পাগলের ডাক্তার। তুমি ভুল করছো অদ্রিজান। আপনাকে আমি শান্ত গম্ভীর একটা ভদ্র মার্জিত মানুষ জেনে এসেছি, কিন্তু আপনি। ইস, এটাই তো আফসোস। সবাই ঠিক এমনটাই ভাবে, কিন্তু আমি আসলে কি জানো? মন্ময়ের কথা শুনে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় অদ্রিজা। মন্ময় আগের মতোই বাঁকা হেসে বলে, আমি তো বিড়ালের ছদ্মবেশে হিংস্র বাঘ। কথাটা শুনে চমকে যায় অদ্রিজা। মন্ময়ের দিকে তাকিয়ে হাত জোর করে বলে, মৃন্ময় ভাইয়া, আমাকে ছেড়ে দিন। আজকের পর থেকে আপনার সাথে কোনো যোগাযোগ রাখবো না। শুধু আপনার না, আপনার পরিবারের সাথেও না, প্লিজ। অদ্রিজান, এটা সম্ভব না। তোমাকে আমার প্রয়োজন। হ্যাঁ, তোমাকেই আমার চাই। আমার এই হিংস্র এবং শান্ত দুটো ছদ্মবেশেই তোমাকে আমার বরণ করে নিতে হবে। এই হিংস্রতা নিজের অজান্তে না চাইতেই তোমার কাছে আজ প্রকাশ পেয়েছে। অদ্রিজা মন্ময়ের দিকে তাকিয়ে ঢোক গিলে বলে, আমি আন্টিকে সবটা বলে দিব। হ্যাঁ, সবটা। অদ্রিজার কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে একটা লোক তার হাত চেপে ধরে গলায় ছুরি বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে অদ্রিজা ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু মন্ময়ের চোখে মুখে আরও হিংস্রতার আভাস ছড়িয়ে যায়। তোর সাহস কম না, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আমাদের বাকি লেনদেনের ছেড়ে দেন, তাহলে এই মেয়েকে ছেড়ে দেব। তাহলে এই মেয়েদের সাথে যা হবে। মন্ময় এবার গুটি গুটি পায়ে লোকটার দিকে এগিয়ে যায়। কি করবি তুই মেয়েটাকে? হ্যাঁ, বল কি করবি? জানে মেরে দেব, গলা কেটে দেব। ও আচ্ছা, তাই? ওদের সাথে কি হয়েছে আর সামনে কি হবে তা ভুলে যা, কিন্তু তোর সাথে যা হবে তা তুই কল্পনাও করতে পারবি না। অদ্রিজা ভয়ে আল্লাহর নাম জপ করছে। এই গভীর রাতে নিরিবিলি পরিবেশটায় তাকে সাহায্য করার মতো কেউ নেই। সামনে পরিচিত মানুষটি যে সবচেয়ে বড় বিপদ, তার দিকে তাকাতেও ভয়ে গুটিয়ে যাচ্ছে সে। তার সাথে এই গুন্ডা লোকগুলো কি করবে সে ভেবে কুল পাচ্ছে না। হুট করে কালো পোশাক পরা কয়েকজন গার্ড এসে লোকটাকে পেছন থেকে অ্যাটাক করলো। হঠাৎ আক্রমণে লোকটা ঘাবড়ে গেলে মন্ময় এই সুযোগে অদ্রিজাকে এক টানে তার বুকের সাথে মিশিয়ে নেয়। অদ্রিজা মন্ময়কে ধাক্কা দিয়ে ছিটকে সরে এসে কিছুটা দূরে দাঁড়ায়। মন্ময় তার দিকে একবার পরখ করে লোকটার দিকে এগিয়ে যায়। কিরে, এই মৃন্ময় মেহরাবের কলিজায় হাত দেয়া কি এতই সোজা? এটা শিওর থাক, তুই আজ শেষ। আজকের কাজের জন্য তোর জীবনের মাসুল হবে মৃত্যু। মৃন্ময় রিভলভার হাতে তুলে নিতেই অদ্রিজা দৌড়ে আসে তাকে বাধা দিতে, কিন্তু তার আগেই মন্ময় রিভলভার তাক করে পরপর 3বার ট্রিগার চিপে লোকটির কপালে বুকে 3বার শুট করে। অদ্রিজার মুখে গলায় লোকটার রক্ত ছিটকে আসে। এমন বেসামাল পরিস্থিতিতে আগে কখনো পড়েনি অদ্রিজা। 2 সেকেন্ড স্তব্ধ থেকে সে নিজের শরীরের ভর ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে। মন্ময় দ্রুত অদ্রিজাকে কোলে তুলে নিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, তোমরা লাশটার ব্যবস্থা করো আর আহতদের আস্তানায় নিয়ে যাও। ওকে বস। গভীর রাতে মন্ময় অদ্রিজাকে গাড়িতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কয়েকটি কুকুরের ডাক ছাড়া তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না, কারণ এই এলাকার পরিবেশটা বড্ড নির্জন। রাত প্রায় শেষ হয়ে এসেছে।
মন্ময় সাবধানে বাড়িতে ঢুকে অদ্রিজাকে রুমে নিয়ে যায়। অদ্রিজার রুম আর মন্ময়ের রুম পাশাপাশি। দ্রুত ওয়াশরুম থেকে টাওয়েল ভিজিয়ে এনে অদ্রিজার হাত মুখ গলা সবটা পরিষ্কার করে দেয়। কিছুক্ষণ চুপচাপ থেকে মন্ময় অদ্রিজার হাতে সাবান আর টাওয়েল দিয়ে জোরে জোরে ঘষতে থাকে আর পাগলের মতো আচরণ করে। এইখানে, ঠিক এইখানে তোমায় ছুঁয়ে দিয়েছে ওই শুয়োরের বাচ্চাটা। কিছুক্ষণ পর শান্ত গুরুগম্ভীর হয়ে মৃন্ময় ভাবতে থাকে প্রায় 3 ঘন্টা আগের কথা। ছাদের এক কোণায় দাঁড়িয়ে মৃন্ময় তার পিয়ের সাথে কথা বলছে। হুট করে তার চোখে পড়ে বাড়ির পেছনের দিকটায় পাঁচিল টপকে কেউ বাড়ির বাইরে যাচ্ছে। মন্ময় ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় এটা অদ্রিজা। এত রাতে মেয়েটা বাইরে যাচ্ছে কেন, তাও আবার চোরের মতো? গাল চুলকে মন্ময় দ্রুত পকেটে মোবাইল পুরে অদ্রিজার পিছু নিতে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রায় অনেকটা রাস্তায় অদ্রিজা একা গুনগুন গান গাইতে গাইতে চলে যায় আর আশেপাশে কি যেন খুঁজতে থাকে। মন্ময় অবাক হয়ে অদ্রিজার পেছন পেছন যাচ্ছে। কিছুক্ষণ পর মন্ময় খেয়াল করে এটা তাদের এলাকা থেকে বেশ দূরে। প্রায় আরও 5 মিনিট পর অদ্রিজা একটা দোকান খোলা দেখতে পেয়ে দৌড়ে সেখানে যায়। মন্ময় একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কয়েক মিনিট পর অদ্রিজা দুটো আইসক্রিম হাতে নিয়ে দোকান থেকে বের হয় আর তা দেখে মৃন্ময় মনে মনে একটা বিশ্রী গালি দেয়। আইসক্রিমের জন্য এত রাতে এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে বের হয়েছে। আজ যদি খারাপ কিছু হয়ে যেত, এর দায় কে দিত? আমারই বা কি হতো? মৃন্ময় বিরক্ত হয়ে আবারও অদ্রিজার পিছু নেয়। হঠাৎ 5 জন গুন্ডা এসে অদ্রিজাকে ঘিরে ধরে। তারা অদ্রিজার দিকে তাকিয়ে বিশ্রী অঙ্গভঙ্গি দেখাচ্ছে। তাদের দেখে বোঝাই যাচ্ছে আজ অদ্রিজা শেষ। 7-5 না ভেবে অদ্রিজা ছুটে দৌড় লাগায় তার পিছনে পিছন। সেই 5 জন গুন্ডাও দৌড়াতে শুরু করে। মন্ময় পরিস্থিতি সামাল দিতে গুন্ডাদের পেছন পেছন যেতে থাকে আর তার পিএকে জানিয়ে দেয় মন্ময়ের লোকেশন অনুযায়ী গার্ড পাঠায়। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। অদ্রিজা দৌড়াতে দৌড়াতে একদম নিরিবিলি একটা এলাকায় চলে যায়। এদিকে দিনের বেলায় মানুষের উপস্থিতি থাকলেও রাতের বেলা নেই বললেই চলে। শুধুমাত্র কিছু সন্ত্রাস আর গুন্ডা মাস্তানের আস্তানায় পরিণত হয় এই এলাকা। অবশেষে 5 জনের কাছে ধরা পড়ে যায় অদ্রিজা। মন্ময় নিজেকে আড়াল করে নেয়। এই মুহূর্তে নিজের রাগ সামলাতে পারবে না সে। যদি অদ্রিজা তার আসল রূপ দেখে নেয় তবে ভীষণ বিপদে পড়ে যাবে। তাই চুপচাপ থেকে গার্ডরা আসা পর্যন্তই সবটা দেখে যেতে হবে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন। 2 হাত জোর করে অদ্রিজা। খুকুমনি, এত রাতে বাইরে কি তোমার? এত রাতে যখন বের হয়েছো তখন আমাদের শিকার তুমি হবে, এটা স্বাভাবিক। দলের একজন কথাটা বলেই বিশ্রী হাসি হাসে লোকটি। ভয়ে অদ্রিজার অন্তরাত্মা কেঁপে ওঠে। আজকে তার সাথে কি হবে তার কিছুটা হলেও আজ করতে পারছে সে। তাকে কি ধর্ষণ করা হবে? গতকাল সব খবর পত্রিকায় হেডলাইন হবে এক কিশোরীর গণধর্ষণ। অদ্রিজা এবার ডুকরে কেঁদে দেয়। মৃন্ময় তার হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। তার চোয়াল শক্ত হয়ে গেছে, চোখে রক্তবর্ণ রং ধারণ করছে। নিজের রাগ কিছুতেই আজ কন্ট্রোল হচ্ছে না। এদিকে তার গার্ডদের আসার কোনো নামগন্ধ নেই। মনে মনে সে নিজেও আল্লাহর নাম জপ করছে এইবারের মতো যেন অদ্রিজা বেঁচে যায়। ঠিক তখনই ঘটে আপত্তিকর ঘটনা। দলের এক লোক অদ্রিজার কন্যা ছুঁড়ে ফেলে দেয় আর বাকিরা এগিয়ে আসে তার দিকে। মৃন্ময় ধৈর্যের বাঁধ ভেঙে অবশেষে পকেট থেকে ছোট্ট একটা চাকু নিয়ে সবাইকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বাম হাত দিয়ে চোখে থাকা 4 চশমাটা ছুঁড়ে ফেলে দেয়। আকস্মিক আক্রমণে সবাই বেকুব বনে যায়। মৃন্ময় কোনো দিকে না তাকিয়ে দাঁতে দাঁত চেপে একের পর এক আঘাত করেই যাচ্ছে। কার ঠিক কোথায় লাগছে সে নিজেও জানে না। দলের মাঝ থেকে একজন নিজেকে বাঁচাতে আড়াল হয়ে যায় দ্রুত। অদ্রিজা অবাক হয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে আছে। রাস্তার ধারে ল্যাম্পের আলোতে মৃন্ময়ের চোখ দুটো কতটা যে হিংস্র লাগছে তা বর্ণনা করে পারবে না অদ্রিজা। 4 ফ্রেমের চশমার আড়ালে এই চোখ দুটো সরলতা আর মায়ায় মাখা ছিল, কিন্তু আজ এই চোখ দুটোতে শুধু হিংস্রতা আর রাগ, জেদ, ক্ষোভ। মৃন্ময়ের এমন নৃশংস হত্যা দেখে চিৎকার করে ওঠে অদ্রিজা। তখনই হুঁশ আসে মৃন্ময়ের। আহত সবাই মাটিতে লুটিয়ে পড়েছে, রক্তের ফোয়ারা যেন রাস্তাটায় ভেসে যাচ্ছে। তখনই অদ্রিজা মৃন্ময়ের দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কি করছেন? এসব পাগল হয়ে গেছেন? এইভাবে কেউ মারে? কে মারে আর কে না মারে তা আমার জানার দরকার নেই। আমি মেরেছি আর আমি মারবো। ওই কুত্তাগুলো সাহস হয় কিভাবে তোমাকে টাচ করার? তাই বলে আপনি এইভাবে মারবেন? হ্যাঁ, অবশ্যই। তুমি চাইলে ওদের কলিজাটা কেটে সামনে এনে রাখবো তোমার। ভয়ে ঘৃণায় অদ্রিজার গা গুলিয়ে উঠছে। মন্ময়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আপনি সাইকো, আমাকে পালাতে হবে। আমি আপনার সাথে আর যোগাযোগ রাখবো না। অদ্রিজা দৌড়ে পালাতে নিলে মৃন্ময় তার হাত টেনে ধরে। কই যাচ্ছ তুমি? অদ্রিজা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বিড়বিড় করে বলে, আমি আপনার সাথে থাকবো না, আমায় পালাতে হবে, পালাতে হবে আমায়। অদ্রিজা পিছপা এগিয়ে যাচ্ছিল। তখনই মন্ময় তার উদ্দেশ্যে করে বলে, খবরদার পালানোর চেষ্টা করবে না অদ্রিজান। তোমার পালানোর রাস্তা তুমি নিজেই বন্ধ করে দিয়েছো।
আমার কাছে যখন একবার নিজেকে ধরা দিয়েছো তখন পালানো এত সহজ নয়। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে মন্ময়। ইদানিং এই মেয়েটা তার মস্তিষ্কে একদম গেঁথে গেছে। সারা রাত দিন এই মেয়েটাই তার ভাবনায় থাকে। তবে আজ যেটা হলো তার কারণে আগামীকাল থেকে বাড়িতে একটা ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে যাবে। আর সেই যুদ্ধে খুব স্বাভাবিকভাবেই সবটা সামলাতে হবে মন্ময়কে। দাবার গুটি এদিক সেদিক হলেই ভেস্তে যাবে তার সব খেলা। মন্ময় অদ্রিজার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, যতই ছল বাহানা করো পালাতে আর পারবে না। তুমি নিজেই আমায় বাধ্য করেছো তোমার মায়ায় জড়াতে। এখন তো আমি জড়িয়ে গেছি, আর নিজেকে ছাড়তে পারবো না, আর নিজেকে ছাড়াতে পারবো না। ভালোবাসি অদ্রিজান, খুব ভালোবাসি। সকাল 9টা। ডাইনিং টেবিলে বসে আছে মন্ময়ের পরিবারের সবাই। মন্ময়ের পরিবারে আছে তার বাবা রাগিব মেহেরাব, মা শামিমা আর ছোট আদরের বোন মিমিয়া। মিমিয়া এবার 10ম শ্রেণীতে উঠেছে। তবে অবাক করার বিষয় হলো এই অল্প বয়সী মেয়েটি তার ভাইয়ের মতোই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। যে কোনো ঝগড়া ঝামেলা মেয়েটা খুব সহজে মিটমাট করতে সক্ষম। মন্ময়ের বাবা বেশ কয়েকটি হসপিটাল এবং রেস্টুরেন্টে শেয়ারে আছেন। এছাড়াও তার কিছু টুকটাক ব্যবসার সাথে জড়িত। মন্ময় একজন সাইকিয়াট্রিস্ট, শহরে তার বেশ নামডাক। সবাই চুপচাপ সকালের ব্রেকফাস্ট করছে, তখন এই মিমিয়া বলে, আদ্রিজা আপু, আচ্ছা তো বেলা করে ঘুমাচ্ছ, শরীর খারাপ নাকি? থাক, মেয়েটার মনে হয় শরীর খারাপ। দেখে এলাম শরীর খুব গরম, ওটা একটু ঘুমাতে দে। মন্ময় এক হাতে জুস এবং অন্য হাতে পেপার নিয়ে বেশ মনোযোগ সহকারে পড়ছে। তখনই উপর থেকে হুড়মুড় করে নেমে আসে অদ্রিজা। আন্টি, আন্টি, তোমার ছেলে একটা খুনি। অদ্রিজার হঠাৎ এমন কথায় চমকে যায় সবাই, কিন্তু তাতে কোনো ভাবগতি নেই মন্ময়ের। সে চুপচাপ তার কাজ চালিয়ে যাচ্ছে। কি বলছিস তুই? স্বপ্ন দেখছিস নাকি? আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। কসম আন্টি, তোমার ছেলে কাল একসাথে অনেকগুলো গুন্ডাকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। মন্ময় এখনো আগের মতো জোশ গেলে যাচ্ছে। এবার অদ্রিজার দিকে মন্ময়ের বাবা রাগিব তাকিয়ে বলে, তোর কোথাও ভুল হচ্ছে। কি বলছিস তুই? এবার অদ্রিজা একে একে কাল রাতের ঘটনা খুলে বলে। সবাই হা হয়ে সবটা শুনছে। সবাই মৃন্ময়ের দিকে তাকালে মৃন্ময় দাঁড়িয়ে বলে, মা, আমি আগেই বলেছি মেয়েটার মাথায় সমস্যা আছে। তাহলে তোমরা আমাকে কেন অবিশ্বাস করছো? না বাবা, তোকে অবিশ্বাস করছি না। তাহলে? অদ্রিজা এবার রেগে মন্ময়ের সামনে দাঁড়ায়। খবরদার, আপনি মিথ্যে বলবেন না। কাল আমি আপনার চোখ দুটো দেখেছি, কেমন হিংস্র ছিল। মন্ময়ের চোখের দিকে তাকিয়ে, দেখুন, আমার চোখ সবসময় শান্ত সচ্ছল থাকে। স্বপ্ন দেখে এসে আমাকে হ্যারেস করছেন কেন? অদ্রিজা এবার রাগিয়ে জিদে চোখের পানি ছেড়ে দেয়। তার হাতের দিকে তাকিয়ে দেখে অনেকটাই লাল হয়ে ফুলে গেছে। গতকাল মন্ময় যখন বেসামালভাবে সাবান আর তোয়ালে দিয়ে তার হাত ঘষছিল, তার ফলস্বরূপ এমন র্যাশ হয়ে যায়। অদ্রিজা এবার সুযোগ বুঝে বলে, আন্টি, আপনি প্রমাণ দেখুন। আমাকে কাল যখন লোকটা ছুঁয়ে দিয়েছিল, তখন আপনার ছেলে আমার হাতে জোরে জোরে ওয়াশ করছিল। আমি সেন্সলেস ছিলাম ঠিক, তবে আমার অনুভূতি শক্তি সজাগ ছিল। সবাই অবাক হয়ে তাকালে মন্ময় চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে বলে, মা, কাল রাতের কথা ভুলে গেলে? গরম গরম খিচুড়ি আর গরুর মাংসের কথা। ওনার তো গরুর মাংসতে অ্যালার্জি, কাল নিজের মুখেই বলেছিল। কিন্তু তোমার হাতের রান্না তিনি মিস করতে চান না, তাই এক বাটি গরুর মাংস একাই সাবার করলেন। ফলস্বরূপ অ্যালার্জি। সবাই অবাক হয়ে মন্ময়ের দিকে তাকিয়ে আছে। অদ্রিজা তেড়ে এসে মন্ময়ের দিকে তাকিয়ে বলে, খবরদার, মিথ্যে কথা বলবেন না। আপনি আমায় পাগল সাজানোর চেষ্টা করবেন না, বলে দিচ্ছি। ভুল করছেন। আমি পাগল সুস্থ করার ডাক্তার, কাউকে পাগল বানানোর ডাক্তার আমি নই। মন্ময় হাতে মোবাইল তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে বাইরের আকাশের দিকে তাকিয়ে মন্ময় মনে মনে বলে, তোমার পাগলামো আমি সারিয়ে তুলবো অদ্রিজান, কিন্তু তুমি বিহনে যে আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি, আমার পাগলামো কে ঠিক করবে? আমার যে শুধু তোমাকে চাই। আদ্রিজা আপু, তোমার হঠাৎ কি হয়েছে? ভাইয়ার পিছনে লাগলে কেন? আমি শুধু শুধু তোমার ভাইয়ের পেছনে লাগবো কেন? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? আমি যা বলছি একদম সত্যি বলছি। তোমার ভাই কাল ছোট্ট একটা চাকু নিয়ে 4 জনকে রক্তাক্ত করেছে। আরেকজনকে গুলি করে মেরেছে। সেই লোকটার রক্ত আমার চোখে মুখে গলায় আছড়ে পড়ে। আমি ঠিক তখনই ভয়ে সেন্সলেস হয়ে যাই। তোমরা বিশ্বাস করো আমার কথা। শেষ কথাটা বলেই ডুকরে কেঁদে ওঠে অদ্রিজা। মিমিয়া তাকে সান্ত্বনার বাণী দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অদ্রিজা এখনো মুখে হাত দিয়ে কাঁদছে। তার পাশে বসে আছে মন্ময়ের মা শামিমা। মিমিয়া নিজের রুমে গিয়ে দ্রুত তার ভাইকে ফোন করে।
হ্যাঁ মিমি বলো। ভাইয়া তুমি কি বিজি আছো? না, কি বলবি বল। আমার কেন যেন মনে হচ্ছে আদ্রিজা আপু মিথ্যা বলছে না। আমার সিক্স সেন্স এটাই বলছে, যদি আমি তোমাকে বিশ্বাস করি তবে এটা আদ্রিজা আপুর মনের ভ্রম, আর যদি আদ্রিজা আপুকে বিশ্বাস করি তাহলে আমার সিক্স সেন্স সত্যি বলছে, মানে এমন কিছু একটা ঘটেছে কাল রাত। মিমিয়ার কথা শুনে দুই চারটা ঢোক গিলে মন্ময়। সে জানে তার বোন ভীষণ বাজি। ভবিষ্যতে তার ক্যারিয়ার করার জন্য গোয়েন্দা বিভাগে চাকরি করাটাই উত্তম। মেয়েটা ছলে বলে কৌশলে সন্দেহের বলে আর সিক্স সেন্সের বাহানায় সবার পেট থেকে কথা বের করে ছাড়ে। আচ্ছা সত্যি কি সিক্স সেন্স বলে কিছু আছে মেয়েটার মাঝে? হয়তো তার সিক্স সেন্স সত্যিই প্রখর। মন্ময় নিজেকে স্বাভাবিক করে মিথ্যা কথা বলতে শুরু করে। তোর কি মনে হয় মিমিয়া, তোর ভাই এমন? যদি আমাকে তোর বিশ্বাস না হয় তবে আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের কর প্লিজ। আমি চাই এর শেষটা দেখতে। ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাওয়ার মতো কথা বললে আমি অবশ্যই রেগে যাব। আরেকটা কথা, তুই কি ভুলে গেছিস কাল পড়া পারেনি তাই দু চারটে ধমক দিয়েছিলাম, তাই মেরেছি, তার প্রতিশোধ নিচ্ছে মনে হয়। মিমিয়া সবটা ভেবে নিজেকে শান্ত করে বলে, তুমি ঠিক বলেছো ভাইয়া, তোমার কথাটা সত্যিই হবে হয়তো। আচ্ছা তোমাকে বিরক্ত করার জন্য সরি, এখন রাখছি, পরে কথা হবে। অদ্রিজা এখনো হাঁটু মুড়ে কাঁদছে। সবকিছু তার কাছে বিরক্ত লাগছে। পরিবেশটা কেমন যেন গা ছমছমে হয়ে গেছে। অদ্রিজা চোখের পানি মুছে ভাবতে থাকে তার জীবনের কিছু কথা। প্রায় 1 মাস আগে অদ্রিজা তাদের বাড়িতে আসে। অদ্রিজার মা এবং মন্ময়ের মা ছোটবেলার বন্ধু। অদ্রিজার মা একজন সরকারি ডাক্তার। কাজের সূত্রে তাদের আগে রাজশাহীতে থাকতে হতো। প্রায় 2 মাস আগে তাদের আবারও কাজের সূত্রে ঢাকায় পাড়ি জমাতে হয়। অদ্রিজা যখন ক্লাস 8-এ পড়তো তখন তার বাবা একটা অগ্নিকাণ্ডে মারা যান। তারপর থেকে অদ্রিজা আর তার মা একা থাকতে শুরু করেন। ঠিক অচেনা একটা কারণে অদ্রিজা তার মাকে পছন্দ করে না। সবসময় কেমন যেন ঘৃণা ভরা দৃষ্টিতে সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। যেহেতু অদ্রিজার মা চাকরি করেন আর তার বাবাও চাকরি করতেন, তাই অদ্রিজাকে ছোট থেকেই তার দেখাশোনা করার জন্য একজন মহিলা রাখা হয়। মহিলাটির কোনো সন্তান ছিল না, আর পরিবারের বৃদ্ধ 2 বাবা মা ছাড়া কেউ নেই। তাই দিনরাত প্রতি মাসে অদ্রিজার সাথে সেই মহিলাটি থাকতো। মহিলাটির নাম ছিল চুমকি। অদ্রিজা আদর করে তাকে চুমকি বউ বলেই ডাকত। এক কথায় পৃথিবীতে যদি অদ্রিজার কোনো বন্ধু থাকে সে হলো তার চুমকি বউ। আরেকটা বন্ধু ছিল অদ্রিজার, সে হলো তার বাবা। কিন্তু ছোট্ট অদ্রিজাকে রেখে তার বাবা পাড়ি জমান না ফেরার দেশে। মায়ের চাকরির কারণে দীর্ঘ 19 বছর পর রাজশাহী ছেড়ে অদ্রিজাই প্রথম ঢাকায় পাড়ি জমায়। সংসারের মায়া টানে চুমকি ফিরে আসতে পারেনি অদ্রিজার কাছে। চুমকি বুকে ছেড়ে আসতে চায়নি অদ্রিজা, কিন্তু মায়ের রাগারাগিতে তাকে ঢাকায় আসতে হয়। বর্তমানে ঢাকায় সে বড্ড একা। নিজের জীবনের প্রতি যখন তিক্ততা ছড়িয়ে গেছিল তখন তার জীবনে আলো হয়ে আসে মেহরাব পরিবারের সদস্যরা। দ্রুত হাতে মোবাইল তুলে নিয়ে চুমকিবুর নাম্বারে কল করে অদ্রিজা। আজকের ঘটনাগুলো যতক্ষণ না তার চুমকিবুকে জানাবে ততক্ষণ তার শান্তি নেই। মিমিয়ার সাথে কথা বলে মৃন্ময় ফোন রেখে চেয়ার থেকে উঠে জানালার সামনে দাঁড়ায়। পিচ ঢালা সড়কটায় বিপুল পরিমাণে যানজট দেখা যাচ্ছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। মৃন্ময়ের স্মৃতির পাতা থেকে চোখে ভেসে আসে অদ্রিজার সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা 1 মাস আগে। সেদিন ছিল মৃন্ময়ের অফ ডে, তাই বেশ অনেকক্ষণ বেলা করে ঘুমায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে যখন গলায় টাওয়েল জড়িয়ে বের হয় তখন তার রুমে আবিষ্কার করে অচেনা একজন রমণীকে। মেয়েটার চেহারায় যেন এক রাজ্য সমান মায়া। টানা টানা চোখ দুটোতে বড় বড় চোখের পাপড়িতে বেশ মায়াবী লাগছে। মন্ময় তখনই তার দৃষ্টি সরিয়ে নেয়। ভাবনার জগৎ থেকে বেরিয়ে মেয়েটাকে একটা ধমক দেয়। এই মেয়ে, কে আপনি? পেছন থেকে কারো ঝাঁঝালো কণ্ঠ শুনে চমকে তাকায় অদ্রিজা, কিন্তু বেশিক্ষণ আর তাকিয়ে থাকতে পারেনি সে। ফর্সা উদম ভেজা শরীর দেখে দ্রুত অন্যদিকে তাকিয়ে তার দৃষ্টি সরিয়ে নেয়। এই যে কথা বলছেন না কেন? আমার রুমে কি? এই বাড়িতে যখন একবার এসেছেন তখন কেউ আপনাকে বলে দেয়নি আমার রুমে আসার অনুমতি নেই কারো? মৃন্ময়ের এমন লাগাম ছাড়া কথায় চমকে যায় অদ্রিজা। নিজেকে শান্ত রেখে বলে, আমি আসলে মিমিয়াকে খুঁজতে এসেছি। এটা কি মিমিয়ার রুম? সরি, আসলে অদ্রিজার কথা শেষ হওয়ার আগেই হুড়মুড় করে ঘরে ঢোকেন শামীমা। কিরে মিনময়, কাকে বকছিস এমন? সকাল সকাল তোর চিৎকার সারা বাড়ি মাথায় উঠে যাচ্ছে। উনি কে মা? আমার রুমে কি করছেন? তোমরা আগে বলনি কেউ আমার রুমে তুমি মিমিয়া আর বাবা ছাড়া কেউ আসার পারমিশন নেই? ও ভুল হয়ে গেছে, তুই দ্রুত নিচে আয়, তোর জন্য আমার ছোটবেলার বান্ধবীটা অপেক্ষা করছে। শামীমা অদ্রিজার হাত টেনে রুম থেকে নিয়ে যায়। মৃন্ময় কিছুক্ষণ চুপ থেকে রেডি হয়ে নিচে যায়।
নিচে গিয়ে মৃন্ময়ের অদ্রিজার মা লতিফার সঙ্গে দেখা হয়। অদ্রিজার মায়ের সাথে কুশল বিনিময় করে মৃন্ময় লক্ষ্য করেন অদ্রিজার মা লতিফা বেশ সাজসজ্জা প্রিয় একজন মানুষ। এই বয়সে ঠোঁটে টকটকে লিপস্টিক, মাথায় স্টাইল করে হিজাব বাঁধা। মৃন্ময় বাবা, তুমি আমাকে তেমন একটা চিনবে না। আসলে আন্টি একটু কাজের জন্য আর আমার ফ্রেন্ডের কিছু শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে, তাই চেক আপ করতে ইন্ডিয়া যাব। সেখানে বেশ কয়েক মাস আমাকে থাকতে হবে। হয়তো ওর অপারেশনটা ইন্ডিয়ায় করা হবে। কিন্তু আমার মেয়েটাকে নিয়ে একটু চিন্তাম। আমরা ঢাকায় এসেছি খুব বেশি দিন হয়নি। তোমাদের ঢাকা শহরের এই ব্যস্ত জনজীবনে মেয়েটাকে একা রেখে যেতে সাহস পাচ্ছি না। তোমরা আমার মেয়েটাকে একটু দেখে রেখো। আমি চেয়েছিলাম হোস্টেলে দিয়ে আসতে, কিন্তু তোমার মা বারবার বারণ করলেন, তাই আর কি। কোনো ব্যাপার না আন্টি, মিমিয়া আর আম্মুর সাথে উনি বেশ আনন্দেই থাকতে পারবেন। আর একটা রিকোয়েস্ট যে ছিল আমার, যদি তুমি রাখতে। হ্যাঁ বলুন আন্টি। আসলে মেয়েটাকে ডাক্তার বানাতে চাই, কিন্তু পড়ালেখার দিকে তার মোটেও ঝোঁক নেই। তাই তুমি যেহেতু ডাক্তার, বিদেশের বাইরে পড়ালেখা করেছো, প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 3 দিন আমার মেয়েটাকে পড়াবে। প্লিজ বাবা। আর আর কথাটা রাখো। আমি জানি তুমি নিজেই বিজি থাকো। ডাক্তারদের কি আর দিন রাত আছে? আমাকেই দেখো, মেয়েটাকে ঠিক সময় মতো দিতে পারি না। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ওনাকে নিয়মিত পড়াবো, আপনি নিশ্চিন্তে থাকুন। আর সেই দিন থেকেই শুরু হলো মৃন্ময়ের নিয়মমাফিক অদ্রিজাকে পড়ানো। অদ্রিজার সাথে মৃন্ময়ের বেশ কয়েকবার ঝগড়া হয়। অদ্রিজাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, উঠতে বসতে মন্ময়কে চটাস চটাস কথা শুনিয়ে রাগিয়ে দেয়। তবে এই কয়েকদিনে মৃন্ময় অদ্রিজার থেকে নিজেকে আড়াল করতে চেয়েছে, নিজের অনুভূতিগুলোকে মিথ্যা করতে চেয়েছে। কিন্তু দিন দিন ভালোবাসাগুলো যেন অদ্রিজার জন্যে বেড়েই চলেছে। কাল সন্ধ্যায় অদ্রিজাকে যখন পড়াতে বসে, তখন অদ্রিজাকে পড়া দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে যায় সে। কিন্তু বেরিয়ে এসে দেখে অদ্রিজা বইয়ে মাথা রেখে ঘুমাচ্ছে। তা দেখে নিজের রাগ সামলাতে পারেনি মৃন্ময়। একটা ফ্লাওয়ার স্টিক তুলে নিয়ে অদ্রিজার হাতে 3-4 বার আঘাত করে। হঠাৎ আক্রমণে লাফিয়ে ওঠে অদ্রিজা, কিন্তু মৃন্ময়ের রাগ আর ধমক দেখে নিজেকে সামলাতে পারে না। ভ্যা ভ্যা করে কান্না শুরু করে। তার চোখে পানি দেখে মৃন্ময়ের বুকের ভেতরটায় কেমন যেন চাপা অনুভব করে। সে বুঝে নিয়েছে এই মেয়ে তাকে বেসামাল বানিয়ে ছাড়বে, আর জীবনসঙ্গিনী হিসেবে এই মেয়েটাকে তার চাই, যে করেই হোক। আচ্ছা, মৃন্ময়ের জীবনের সত্যিটা জানার পরে কি মেয়েটা থাকবে তার জীবনে, নাকি তাকে ঘৃণার দুয়ারে রেখে চলে যাবে? কিন্তু না, মৃন্ময় তো তাকে হারাতে পারবে না, বড্ড ভালোবাসে তাকে। স্যার, একজন রুগীর গার্জিয়ান এসেছে আপনার সাথে দেখা করতে। হঠাৎ কারো কথার ভাবনায় ছেদ ঘটে মন্ময়ের। হাসি মুখে লোকটার দিকে তাকিয়ে বলে, ওকে পাঠিয়ে দাও। সন্ধ্যার পর বাড়ি ফিরল মৃন্ময়, কিন্তু বাড়ির পরিবেশ গম্ভীর ভাব করে আছে। শামীমার কাছে গিয়ে মৃন্ময় বলে, কি হয়েছে মা, সবাই এত গম্ভীর হয়ে আছো কেন? গম্ভীর হয়ে থাকবো না তো কি করব? হাসি খুশি মেয়েটা হঠাৎ করে আজ সকাল থেকে মুড অফ করে রুমে বসে আছে। সকাল থেকে একটা দানা পানিও মুখে তুলিনি। কি বলছো মা, অদ্রিজা এখনো কিছু খায়নি? না। এখন কি করছে পাগলা রানী? কি আর করবে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আসলে আমার মনে হয় কি জানো, অদ্রিজার মায়ের সাথে এমনিতেও অদ্রিজার সম্পর্ক ভালো যাচ্ছে না। মেয়েটা সব দিক থেকে ডিপ্রেশনে আছে, হয়তো হুট করেই মানসিক সমস্যা দেখা দিয়েছে। আমার মতে ওর সাইকোসিস দেখা দিয়েছে। মৃন্ময়ের কথা শুনে জলজল করে উঠে শামীমার চোখ জোড়া। এমনটা তো আমি ভেবে দেখিনি। আসলে মেয়েটা মনে হয় মানসিক সমস্যা ভুগছে। তুই তো নাম করা একজন সাইকিয়াট্রিস্ট, তুই বরং মেয়েটাকে সুস্থ করার দায়িত্ব নে। অবশ্যই মা, আমি ওর সাথে ফ্রেশ হয়ে যোগাযোগ করব। তবে একটা কথা মা, অদ্রিজা এখন যা বলবে আমার বিষয়ে, তার একটা কথাও কিন্তু তোমরা বিশ্বাস করবে না, মানে বুঝতে পারছো? আরে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মেয়েটার হয়তো তোর উপর ক্ষোভ, তাই তোর সাথে এমন বিহেভ করছে। ঠিক বলেছ। আর আমি যখন ওর রুমে থাকবো তোমরা কেউ যাবে না, বুঝতেই পারছো? এইসব রোগীর চালচলন পরখ করার জন্য এদের একা রাখা প্রয়োজন। বুঝেছি। তুই ফ্রেশ হয়ে আমি অদ্রিজের ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছি। ওকে। মৃন্ময়ের মনে আজ লাড্ডু ফুটেছে। আদ্রিজাকে মানসিক রোগী বানিয়ে তার সাথে চুটিয়ে প্রেম করে যাবে সে, এদিকে কেউ টের পাবে না। নিজেকে আজ বিশ্ব চালাক লাগছে তার, মানে এই দুই দিকে সে হ্যান্ডেল করবে, ঘরে আর বাইরে। একেই বলে মৃন্ময় মেহরা। কাঁথা মুড়িয়ে শুয়ে আছে অদ্রিজা, তাকে দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সে সজাগ। মৃন্ময় গুটি গুটি পায়ে অদ্রিজার রুমে ঢুকে তার পেছনে একজন সার্ভেন্ট
খাওয়ার ট্রে নিয়ে ঢুকে তা রেখে আবারও বেরিয়ে যায়। মৃন্ময় দরজাটা সেটে দিয়ে এসে অদ্রিজার পাশে বসে। অদ্রিজা অনুভব করছে তার পাশে কেউ বসেছে। সে চট করে কাঁথাসহ উঠে বসে, কিন্তু মৃন্ময়কে তার পাশে পাবে সেটা কখনো আশা করেনি। কেমন আছো অদ্রিজান? হোয়াট অদ্রিজান? মাই নেম ইজ অদ্রিজা। বাট আমার কাছে তুমি অদ্রিজান। আমার কাছে কেন এসেছেন? নিশ্চয়ই আমাকে খুন করতে। কালকে এতগুলো মানুষকে এইভাবে মেরে আপনার শান্তি হয়নি? তোমাকে এইভাবে ছুঁয়ে দিয়েছে, আমি কি তাদের ছেড়ে দিতে পারি? তার মানে আপনি স্বীকার করছেন কাল আপনি এতগুলো মানুষকে মেরেছেন? অবশ্যই স্বীকার করছি। আন্টি আর আঙ্কেলের সামনে সত্যটা বলতে পারবেন? হ্যাঁ পারবো। তাহলে চলুন, এক্ষুনি সবাইকে সত্যিটা বলে দেবেন। সকাল থেকে সবাই আমাকে অবিশ্বাস করে যাচ্ছে। আরে স্বীকার করবো, সবাইকে বলবো যদি তুমি আমার কথা শোনো। কি কথা? এই সব খাবার ফিনিশ করতে হবে, তাহলেই আমি সবার সামনে সবটা স্বীকার করব। সত্যি? হ্যাঁ অদ্রিজান, সত্যি। অদ্রিজা খাবারের ট্রে এগিয়ে নিলে মৃন্ময় তাকে বাধা দেয়। সে মুখ কুঁচকে তার দিকে তাকালে মৃন্ময় বলে, এখানেও একটা শর্ত আছে। কি শর্ত? আমি খাইয়ে দেব তোমায়। না, কখনো না। আমি নিজের খাবার নিজে খাবো। হবু বরের কথা শুনতে হয় রে পাগলি। আমি জানি তুমি এখন পাকনামি করবে। কি বিড়বিড় করছেন আপনি? কিছু না, না কিছু না। নাও হা করো। মুখে খাবার তুলে দিয়ে। ফাজলামো করছেন আমার সাথে? আমার খাবার আমি একাই খাবো। খবরদার, কালকের মারের কথা কি ভুলে গেছো? ঠিক কই ভাবে মারবো তোমায়। মৃন্ময়ের কথায় অবাক হয়ে তাকায় অদ্রিজা। আপনি আমায় এইভাবে মারবেন? অবশ্যই। আমি যে কি তুমি নিজেও জানো না। তুমি কেন, অন্য কেউই জানে না। অদ্রিজা চুপচাপ মৃন্ময়ের হাতে সম্পূর্ণ খাওয়া শেষ করে, তবে মনে মনে সে ভীষণ খুশি। সত্যটা আজ প্রকাশ পাবে। নাও জুসটা মুখে নাও। গ্লাসটা আমায় দিন, আমি পড়ব। বেশি কথা বলো তুমি, যা বলছি তাই করো। অদ্রিজা কিছুক্ষণ মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আপনি আমায় সবসময় আপনি বলে সম্বোধন করেন, তাহলে এখন তুমি বলছেন কেন? মৃন্ময় কোনো কথা না বলে অদ্রিজার সামনে গ্লাসটা ধরে। অদ্রিজান, একটা কথা বলি। মুখে জুস নিয়ে। তোমায় ভালোবাসি অদ্রিজান। সাথে সাথে অদ্রিজার মুখ থেকে জুস ফসকে পড়ে মৃন্ময়ের শার্ট ভিজে যায়। ওয়াক, কি করলে তুমি? আপনি কি বললেন? বলেছি ভালোবাসি, এতে এত বড় রিয়াকশন দেওয়ার কি আছে? আমি কোনো খুনি গুন্ডা বদমাশকে ভালোবাসতে পারবো না। নো, নেভার। তোমায় আমি ভালোবাসতে বলিনি, তোমাকে ভালোবাসতে হবে না। আমার একার ভালোবাসা দিয়েই দিব্যি সংসার কেটে যাবে আমাদের। বলেছি না ভালোবাসবো না। আপনার থেকে মায়ের বান্ধবী আরজু আন্টির ছেলে অনেক ভালো। সে অ্যাটলিস্ট মানুষ খুন করে না। অদ্রিজা কথাটা বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে নেয়, তখনই মৃন্ময় পেছন থেকে তার হাত মুচড়ে ধরে। খবরদার, বেশি লাফালাফি করবে না অদ্রিজান। আবার কিন্তু তোমার পা ভেঙে দিতে 2 সেকেন্ডও লাগবে না। আমি আন্টিকে সবটা বলে দিব। আন্টি না, শাশুড়ি আম্মু ডাকো। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আমি সবাইকে বলে দিব সবটা। বলে দাও, তাতে আমার লাভ। বিয়ে শাদী করে সংসারে মন দেব। অদ্রিজা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বলে, করাবো তোর সংসার, আগে আমি সবাইকে সবটা বলি। কথাটা বলে রুম থেকে ছুটে বেরিয়ে যায় সে। মৃন্ময় মুচকি হেসে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। মিমিয়া আর শামিমা মিলে অদ্রিজার বিষয়টা নিয়ে আলোচনা করছে। তখনই হুড়মুড় করে তাদের মাঝে দাঁড়ায় অদ্রিজা। আন্টি, তোমার ছেলে স্বীকার করেছে সে নাকি খুন করেছে। শামিমা অবাক হয়ে মৃন্ময়ের দিকে তাকালে মৃন্ময় তার মাকে ইশারা করে। তখন শামিমা বলে, একটা দুইটা খুন করা যায় অদ্রিজা, এটা তো কোনো সমস্যা নেই। যদি 5 থেকে 10টা খুন করতো তাহলে আমরা বিচার সভা বসাতাম। শামিমার কথা শুনে অদ্রিজা যেন আকাশ থেকে পড়েছে। তার পেছনে দাঁড়িয়ে মৃন্ময় মিটিমিটি হাসছে। মিমিয়া সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। আন্টি, কি বলছো তুমি? তোমার ছেলে যে রূপ নিয়ে থাকে সে সম্পূর্ণ তেমন না। তুমি জানো আন্টি আমায় কি বলেছে? কি বলেছে মা? সে নাকি আমায় ভালোবাসে। তার থেকেও বড় কথা, সে আমাকে ভালোবাসবে তাতেই নাকি হবে। আমাকে ভালোবাসতে হবে না। আমি প্রতিবাদ করতে গেলে আমার হাত মুচড়ে দেয়। মৃন্ময় তার মায়ের দিকে তাকে ইশারা করলে তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে তাতে সমস্যা কি? কাজীকে বিয়ে পড়ালেই হয়ে যাবে। কি রে মৃন্ময়, কাজী কি এখন ডাকবো? আদ্রিজা শামিমার কথায় বেকুব বনে গেছে।
এদিকে মিমিয়া সবটা পরখ করে হাসতে শুরু করে, কারণ সে জানে তার ভাই একটু লাজুক স্বভাবের। এতদিন সে বলে এসেছে অদ্রিজা যেন এই বাড়ি থেকে চলে যায়, তার মেয়েটাকে অসহ্য লাগে। আর সে বুঝি আজ বাড়ির বউ হিসেবে এই মেয়েকে চাইছে। অসম্ভব। মিনময় এটা কোনোদিনও বলবে না। আহারে, বেচারি সত্যি মানসিক রোগে ভুগছে। অদ্রিজা বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলে, আন্টি তোমরা মজা নিচ্ছ কেন? আমি সত্যি বলছি। হ্যাঁ মা, তুই সত্যি বলছিস, আমরা জানি তুই কখনো মিথ্যে বলবি না। এবার রুমে গিয়ে বিশ্রাম নে। সে উপায়ন্তর না পেয়ে রুমের দিকে পা বাড়ায়, কিন্তু মিনময় চোখে চোখ পড়লে তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, দেখে নিব আপনাকে, আপনার এইসব কুকিরটি আমি খুঁজে নিব। মিনময় অসহায় ফেস করে তার দিকে তাকায়, কিন্তু মনে মনে হেসে বলে, আমাকে তুমি একদম খুঁজবে না, খুঁজলেও পাবে না, পেলেও বুঝবে না, বুঝলেও আমার মাঝ থেকে কখনোই নিজেকে ছাড়াতে পারবে না। সাবধান অদ্রিজান। আমাকে ছেড়ে দিন প্লিজ, আর পালাবো না, সত্যি বলছি, আর কোনো দিন পালাবো না। এবারের মতো মাফ করে দিন। আদ্রিজার কোনো কথায় পাত্তা না দিয়ে মৃন্ময় তাকে হিড়হিড় করে টেনে গাড়ির ভেতর ছুঁড়ে মারে। তোমার পাগলামতে এবার আমি পাগল হয়ে যাচ্ছি অদ্রিজান। পালালে কেন? মৃন্ময়ের কথা শুনে অদ্রিজা চোখ নামিয়ে নেয়। আজকে আবার যদি কিছু হয়ে যেত, তখন তখন কি করতে তুমি? আদ্রিজার মাথা নিচু করে বসে আছে। মৃন্ময় গাড়িতে উঠে ড্রাইভিং করে শুরু করে। কিছুক্ষণ আগে আদ্রিজা তার ব্যাকপ্যাক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন প্রায় রাত 1টা। সেদিন রাতে আদ্রিজা যখন পাঁচিল টপকে বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন মৃন্ময় বুঝে নিয়েছে এই পদ্ধতি আদ্রিজা আগে থেকেই ব্যবহার করছে। তাই বাড়ির পেছনের দিকটায় সিসি ক্যামেরার ব্যবস্থা করে। আজকে আদ্রিজা বাড়ি থেকে বের হতে মৃন্ময় সিসিটিভিতে দেখতে পায়, তখনই দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু এত অল্প সময়ে আদ্রিজা চোখের পলকে কোথায় যায় সে আর খুঁজে পায় না। প্রায় আধা ঘন্টা পর মৃন্ময় বাস স্ট্যান্ডের সামনে গেলে বেঞ্চিতে একটা মেয়েকে বসে থাকতে দেখে। আর তার বুঝতে বাকি নেই এটাই অদ্রিজা। কিন্তু হঠাৎ তার মাথায় পালানোর ভূত আসলো কেন বুঝতে পারছে না মৃন্ময়। তাকে দেখে চুলের মুঠি ধরে গাড়িতে এনে বসায় সে। রাগে মৃন্ময়ের শরীর কাঁপছে, আর একটুর জন্য হলেই তার পাখি হাত ফসকে বেরিয়ে যেত। চুপচাপ দাঁতে দাঁত চেপে ড্রাইভিং করছে মৃন্ময়। গাড়িতে এসি চালু করা সত্ত্বেও ঘামে তার টি শার্ট ভিজে একেকার। অদ্রিজা মুখে হাত দিয়ে হু হু করে কাঁদছে। মৃন্ময়ের বেশ রাগ লাগছে, ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাস করে দুটো চড় দিতে, কিন্তু ইচ্ছে হলেও এখন সে কিছুই করতে পারবে না। পালাচ্ছিলে কেন? আমি চুমকিবুর কাছে যাব। অদ্রিজার কথা শুনে মৃন্ময়ের সাথে সাথে গাড়ি ব্রেক করে। অবাক হয়ে বলে, হোয়াট? তুমি এত রাতে রাজশাহী যাবে বলে বাড়ি থেকে বের হয়েছো? হুম। হঠাৎ চুমকিবুর কাছে কেন যাবে তুমি, তাও আমাদের না জানিয়ে? আমার এই বাড়িতে একা একা লাগছে। তাছাড়া কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমার কেমন যেন সবকিছু পাগল পাগল লাগছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে আর থাকবো না। মৃন্ময় অদ্রিজার দিকে কিছুক্ষণ তাকিয়ে বিরক্ত হয়ে বলে, এত বড় মেয়ে, তোমার কি আক্কেল জ্ঞান বলে কিছু নেই? সেদিন রাতের কথা মনে আছে? আমি না থাকলে তো ওই লোকগুলো একদম ফিনিশ করে দিত তোমায়। ভুলে যাও কেন এইসব কথা? অদ্রিজা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে যাচ্ছে। মৃন্ময়ের কথা যেন তার এক কান দিয়ে ঢুকছে, অন্য কান দিয়ে বেরোচ্ছে। একদম কাঁদবে না বলে দিচ্ছি। আর যদি এমন কাঁদতে দেখি, তাহলে কিন্তু ওই অসভ্য লোকগুলোর কাছে তোমায় রেখে আসবো আবার। মৃন্ময়ের কথা শুনে অদ্রিজার কান্না আরো দ্বিগুণ বেড়ে যায়। এমন বড় একটা মেয়ের কান্না দেখে ভ্যাবাচাকা খেয়ে যায় মৃন্ময়। তুমি জানো আমার বোন মিমিয়া তোমার থেকেও শত গুণে চালাক, আর তুমি বুড়ি মেয়ে কাঁদছো এইভাবে? একদম আমায় বুড়ি বলবেন না, আমি এখনো বাচ্চা মেয়ে। তোমার বাচ্চা বললে আমি মিমিয়ার ছোটদের কি বলবো? ওদের বেবি বলবেন। অদ্রিজার কথা শুনে মৃন্ময় ঠোঁট টিপে হেসে বলে, এখনকার বাচ্চাদের বাবু বেবি বলা যায় না অদ্রিজা। কেন কেন কেন? সেটা বোঝার মতো জ্ঞান তোমার হয়নি অদ্রিজা। তুমি বড় হয়েছো ঠিকই, তবে মাথায় এখনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি তোমার। আমার বউ আমি সামলে নিতে পারবো। হোয়াট? আপনার বউ মানে? না কিছু না, তবে তোমার আন্টি জানলে খুব রাগ করবে, তুমি তাদের না বলেই চলে এসেছো। মুহূর্তে অদ্রিজার মুখটা অমাবস্যার চাঁদের মতো হয়ে যায়। মনে মনে নিজের কাছেই খারাপ লাগা সৃষ্টি হয়। কি হলো, কথা বলছো না কেন অদ্রিজান? আসলেই আমি আপনার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু আন্টি আঙ্কেল মিমিয়া তো আমায় ভালোবাসে, তাদের সাথে এমনটা করা একদম উচিত হয়নি। ভুল যখন বুঝতে পেরেছো, তখন তোমায় মাফ করে দিলাম। এই আপনি মাফ করার কে? কয়বার বলবো এক কথা, তোমার লাইফ পার্টনার। আসছে তোমার লাইফ পার্টনার। এই তুমি মিলিয়ে নিও, এই মৃন্ময়ের জীবনের সাথে অদ্রিজা মিশে যাবে। আমি আন্টিকে বিচার দিব।
তোমার আন্টি আজ কি বলেছে ভুলে গেলে? বলেছে কাজে ডেকে বিয়ে পড়িয়ে দেবে, তাতে আমার লাভ, এত শত নাটক করতে হবে না। মৃন্ময়ের কথা শুনে অদ্রিজা লজ্জায় লাল হয়ে যায়। হুট করে নিরিবিলি পরিবেশে তার বড্ড ভয় করছে মৃন্ময়ের সাথে থাকতে, কারণ সে বুঝে নিয়েছে মৃন্ময় ছেলেটা অতি দুরন্ত। তার ভেতরে একটা খোলস আর বাইরে একটা। সবার সামনে মিনি বিড়াল আর তার সামনে সবসময় বাঘের বেশে থাকে। এই ছেলেকে শায়েস্তা করা এতটাও সহজ হবে না তার পক্ষে, কিন্তু যে করেই হোক ছলে বলে কৌশলে সবার কাছে ওর আসল মুখোশটা তার বের করতেই হবে। তাড়াতাড়ি বাড়ি চলুন, আমার ঘুম পাচ্ছে। মৃন্ময় অদ্রিজার জড়তা বুঝতে পেরে দ্রুত গাড়ি চালাতে শুরু করে। মৃন্ময় অদ্রিজা বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায়। দুজনে চুপচাপ বাড়ি ঢুকলেও বিষয়টা চোখ এড়ায়নি শামীমা আর রাগিবের। অদ্রিজা তার রুমে ঢুকে দরজা লক করে দিলে মৃন্ময়ের রুমে ঢুকে শামীমা। নিজের মাকে দেখে চমকে যায় মৃন্ময়। আম্মু, তুমি এত রাতে ঘুমাওনি কেন? এত রাতে কোথায় ছিলি তোরা? সন্দেহের দৃষ্টিতে মৃন্ময় তার মাকে আদ্রিজার পালানোর বিষয়টি খুলে বলে। আম্মু, আমি বলেছি না মেয়েটার সমস্যা দেখা দিয়েছে, তার সাইকোসিস। এইসব কারণেই যখন তখন হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেয়। আজ যদি আমি না দেখতাম তবে কি হতো আম্মু, বলো তো? তুই ঠিক বলেছিস বাবা, মেয়েটার খেয়াল রাখা আমাদের উচিত ছিল, কিন্তু তোকে বলেছি মেয়েটার খেয়াল রাখতে, শুনিসনি আমার কথা। কালকে থেকে আমার ট্রিটমেন্ট শুরু হবে, তোমরা চিন্তা করো না। এখন গিয়ে ঘুমাও। আমি যাই, তুইও ঘুমিয়ে যা। মৃন্ময় ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। এই রাতে তার আর ঘুম হবে না। ছাদে কিছুক্ষণ পায়চারি করে ভাবতে থাকে আদ্রিজার কথা। তখনই তার ঘাড়ে হাত রাখে বাবা রাগিব। বাবা, তুমি এত রাতে ছাদে? তুই ঘুমাসনি কেন? ঘুম আসছিল না। আজকের লাশগুলো হসপিটাল থেকে সরাসরি নিয়েছি। হ্যাঁ বাবা, 3টে লাশ সরিয়ে দিয়েছে ফাহাদ, আর বাকি 2টা আহত রোগী সবার সামনে যাবে। সবাই জানবে গতকালকের বিষাক্ত খাবারে মাত্র ওই 2 জন অসুস্থ হয়েছে। গুড। কিন্তু বাবা, এই 3টে লাশ সরিয়ে দেওয়ার জন্য কত টাকা ডিল করেছো? আগে যতকার করতাম তার থেকে 2 গুণ। কথাটা বলে রাগিব হাসতে থাকে। মৃন্ময়ের কাঁধে হাত রেখে বলে, এই 3টে লাশ নিয়ে রহমান সাহেবের খুব ভয় ছিল। তাছাড়া প্রেস মিডিয়া হয়ে যায়, সবাই জানে গাড়িতে 5 জন কর্মী ছিল, কিন্তু আমাদের রিপোর্টে আসবে জাস্ট 2 জন আহত ব্যক্তি। বুঝতে পারছিস? বিষাক্ত খাবারের দায়ে রহমান সাহেবের ছেলে বেঁচে যাবে। বাবা, বেশ ভালো করেই বুঝতে পারছি, কিন্তু হসপিটালের শেয়ারে যে বাকি 5 জন সদস্য আছে তাদের কি সম্পূর্ণ বিষয়টা বলেছো? হ্যাঁ, বলা আছে। তুই শুধু তোর মতো করে কাজটা সেরে ফেল। কিন্তু বাবা, বন্দরে আমাদের মাল আসতে বাধা দিচ্ছে এনএস। এই এনএস লোকটা কি চায়, প্রতিবারই আমাদের মাল আটকে লক্ষ লক্ষ টাকার দাবি করে বসে। অথচ দেখো, এর আগেও তুমি কত ইজিলি মাল দেশে পাচার করতে, কিন্তু হুট করে গত 3 বছর এই এনএস আমাদের পিছনে লেগেছে। আমার জাস্ট সহ্য হচ্ছে না। আমি যখন কানাডায় ছিলাম তখন কিন্তু আমাদের সাথে এমন করার সাহস পাইনি। মৃন্ময়ের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রাগিব। চিন্তিত মুখ নিয়ে বলে, আমরা যতই এ ব্যবসায় পুরনো হই, আমাদের ঘাঁটি কিন্তু বাংলাদেশে। আর ওই এনএস যতই নতুন হোক, তার ঘাঁটি কানাডায়। বুঝতে পারছিস? কানাডা থেকে মাল সহজে দেশে আসলেও বাংলাদেশের বন্দরেও তার লোক আছে, তারাই আমাদের মাল আটকে দিছে। কিন্তু এবার কি করব আমরা? তার সাথে একটা ডিল কর, দেখ কি বলে। এমনি এমনি তো আমাদের পিছনে লাগেনি। ওকে। রাগিব নিচে নামতেই পা বাড়ায়। কি ভেবে সে আবারও ফিরে আসে। চোখে মুখে স্বচ্ছতা এনে মৃন্ময়কে উদ্দেশ্য করে বলে, তুই কি আদ্রিজাকে ভালোবাসিস? রাগিবের মুখে অদ্রিজার কথা শুনে চমকে যায় মৃন্ময়। না, মানে আমি বুঝি তুই আমার ছেলে, আর আমি কি তোর মনের কথা বুঝবো না? তা কি হয়? আসলে কি জানিস, আমরা ছেলেরা হামেশা মেয়েদের লাজুক হাসি, বোকা বোকা চাহনি, তীক্ষ্ণ মায়ের তাকানো, রেশমি চুল, কালো কাজল মায়াবী চোখের প্রেমে পড়ি। তোর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি। তুই অলরেডি আদ্রিজার মায়ায় জড়িয়ে গেছিস, যেমনটা আমি তোর মায়ের মায়ায় পড়েছি। আর একবার যে মায়ায় পড়েছি, সে মায়া থেকে দীর্ঘ এত বছরেও আমি উঠতে পারিনি।
আদ্রিজার বলা প্রতিটি কথাই সত্য ছিল। তুই যদি তাকে সাইকোসিস রোগী না সাজাতি, তবে মিমিয়া আর তোর মায়ের কাছে সন্দেহ তাক লাগিয়ে পড়তি। কিন্তু তুই সেদিন রাতে এত বড় রিস্ক নিলি কেন? ফাহাদকে লোক নিয়ে আসতে বললি। আমি ফাহাদকে জানিয়েছিলাম বাবা, কিন্তু সে আসতে দেরি করে। আচ্ছা, কিন্তু সে আসতে দেরি করে, আর এদিকে লোকগুলো অদ্রিজার সাথে খুব খারাপ কিছু একটা করে ফেলতো। আমি কি তা সহ্য করতাম? তুমি বলো। সবটা আমি বুঝতে পারছি। তোর যা ইচ্ছে কর, কিন্তু খবরদার আমার কাজের যেন কোনো ক্ষতি না হয়। তুমি চিন্তা করো না বাবা, মা মিমিয়া বিশ্বাস করে নিয়েছে অদ্রিজা সত্যি সাইকোসিসে ভুগছে। আমাদের চিন্তার কারণ নেই। সকালের খাবার টেবিলে মিমিয়া, অদ্রিজা, রাগিব আর শামীমা নাস্তা করছেন। তখন দ্রুত উপর থেকে নেমে আসে মৃন্ময়। তাকে দেখে অদ্রিজার ভ্রু কুঁচকে যায়, চোখে মুখে বিরক্তির আভা ছড়িয়ে যায়। মৃন্ময় ছুরি হাতে নিয়ে অমলেট কাটতে নিলে অদ্রিজা চিল্লিয়ে বলে, এই, আপনি সেই দিন ঠিক এইভাবেই চাকু দিয়ে সবাইকে মেরেছিলেন। দেখুন আন্টি, দেখুন আপনার ছেলে যে মানুষ মেরেছে তার আরেকটি প্রমাণ। অদ্রিজার কথা শুনে সবার খাওয়া বন্ধ হয়ে যায়। শামীমার চোখে জল চলে এসেছে। মিমিয়ার মন খারাপ হয়ে গিয়েছে। এত ভালো হাসি খুশি মেয়েটার কিনা হুট করে মানসিক সমস্যা দেখা দিয়েছে। তাদের দুজনার বড্ড আফসোস হচ্ছে। রাগিব অদ্রিজার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আদ্রি, আমু কি হয়েছে? তুমি তো ভুলে যাও আমার ছেলে এতটাও খারাপ না যে মানুষ মারবে। আঙ্কেল, আপনি আমায় চোখ বন্ধ করে বিশ্বাস করুন, আপনার ছেলে শুধু খারাপ না, প্রচন্ড পরিমাণে খারাপ। মৃন্ময় অমলেটের একাংশ কেটে অদ্রিজার কথা বলার সময় তার মুখে পুড়ে দেয়। আকস্মিক এমনটা হওয়ায় ভেবাচাকা খেয়ে যায় সে। মৃন্ময় হাসি হাসি মুখ নিয়ে বলে, মিস অদ্রিজা, আমি আপনার সব অভিযোগ মেনে নিচ্ছি। এবার চুপচাপ খাবার শেষ করুন। আপনাকে আজ কোচিংয়ে আমি নিয়ে যাব। কি? নিশ্চয় আপনার আর একটা মতলব, তাই না? আমাকে কোচিং এ নিয়ে শাস্তি দেবেন? দেখুন অদ্রিজা, আপনার এইসব পাগলামো বেড়ে যাচ্ছে। আমি কিন্তু আন্টিকে কল করতে বাধ্য হব। মৃন্ময়ের মুখে অদ্রিজার মায়ের কথা শুনে চুপসে যায় সে। চুপচাপ নিজের খাবারটা শেষ করে কোচিংয়ের জন্য তৈরি হয়ে নেয়। মৃন্ময় আর অদ্রিজা একসাথে গাড়ি নিয়ে বের হয়। মাঝপথে মৃন্ময়ের পিএ ফাহাদকে দেখে এই গাড়ি ব্রেক করে সে। এই ফাহাদ, আমি আজ হসপিটাল যাবো না। কোনো এমার্জেন্সি রোগী আসলে আমায় কল করবি। ফাহাদ একবার অদ্রিজার দিকে তাকিয়ে বলে, ম্যাডামকে নিয়ে বের হয়েছেন বুঝি বস? না, তোর হবু ভাবি ডাকবি, বুঝলি ফাহাদ? মৃন্ময়ের কথা শেষ হতে অদ্রিজা চমকে উঠে বলে, এই, আপনাকে আমি চিনি ফাহাদ ভাই। সেদিন এই খুনির সাথে আপনিও ছিলেন, মানে আপনি খুনির সহকারী। অদ্রিজার মুখে এমন একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফাহাদ। কথাটা শুনে তার হাসি হাসি মুখটা একদম চুপসে যায়। মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে, বস আমি আসি, পরে কথা হবে। ফাহাদকে চলে যেতে দেখে লাফিয়ে ওঠে অদ্রিজা। এই, ও চলে গেল কেন? তুমি কি এবার থামবে? বেশি বাড়াবাড়ি করলে সেদিনের রাত দেখার মতো আমি ব্যবস্থা করে দেব। ওই লোকগুলোকে কিন্তু এখনো আমার আস্তানায় বেঁধে রাখা আছে। একটা কথা বলি, আপনি স্বীকার করছেন আপনি ওই দিন মানুষগুলোকে মেরেছেন, কিন্তু আঙ্কেল আন্টি কোনো রিয়াকশন দিচ্ছে না কেন? কারণ তোমার আঙ্কেল আন্টি জানে আমি মানুষ মারতে ওস্তাদ। এত ভয় পাও কেন তুমি বলবে? কয়েকদিন পর কোমরে গামছা বেঁধে পড়াশোনা করতে হবে তোমায়। আচ্ছা, কয়েকদিন পর কোমরে গামছা বেঁধে পড়াশোনা করতে হবে। তোমার মা চায় তুমি ডাক্তার হবে। ডাক্তারদের কলিজা শক্ত হতে হয়। তোমার মায়ের স্বপ্ন তুমি পূরণ করবে না? মৃন্ময় কথাগুলো শেষ করে অদ্রিজার দিকে তাকায়। অদ্রিজা একদম গম্ভীর হয়ে তাকিয়ে আছে জানালার বাইরে। তার মুখে হাসি খুশি সবটাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অদ্রিজা, তুমি আমার মায়ের প্রতি এত উদাসীন কেন বলবে প্লিজ? অদ্রিজা আর মৃন্ময়ের দিকে রেগে বলে, ওই মহিলার কথা কি না বললেই নয়? আমার কোচিং এর দেরি হয়ে যাচ্ছে। মৃন্ময় বুঝতে পারছে অদ্রিজা মুখ থেকে সহজে কিছু বের করবে না, তাই ঝোঁক বুঝে কোপ মারে। অদ্রিজা, তুমি যদি আন্টির বিষয়ে আমাকে সবটা বলো, তবে তোমায় আমি রাজশাহী নিয়ে যাব। তুমি আবারও দেখা করতে পারবে চুমকি বুর সাথে। সত্যি? 3 সত্যি। এবার বলো, আন্টির প্রতি অনাসক্ত হওয়ার কারণ কি? আমার আম্মুকে আমার একদম ভালো লাগে না। কিন্তু কেন? মহিলাটি আমাকে ছোটবেলায় কোনো সময় দেয়নি। বাবার চুমকি বুর কাছেই বেড়ে উঠি। বড় হওয়ার পর কোনো দিন আমার পছন্দের
সাবজেক্ট নিয়ে পড়তে দেয়নি। দেখুন, আমার ইচ্ছে আমি গান করব এবং সম্পূর্ণ ধ্যান সেখানে দিতে চাই, কিন্তু ওই মহিলা সেটা চান না। তিনি সারাদিন ডাক্তার ডাক্তার করে। আচ্ছা, একটা কথা, ডাক্তাররা বুঝি পরিবারকে সময় দিতে পারে না? কেন আপনি আন্টি মিমিয়াকে সময় দিচ্ছেন না? হ্যাঁ দিচ্ছেন, কিন্তু এটা কি জানেন তিনি সব সময় তার বান্ধবী আরজুকে নিয়ে ব্যস্ত থাকে? ডিউটি শেষে আরজুকে নিয়ে ঘুরতে যাবে, কেন ঘুরতে না গিয়ে আমার জন্য একটু সময় দিতে পারে না? জানেন, আমার মনে হয় মরার আগে আমার বাবা হাজারটা আফসোস নিয়ে মরে। আমার বাবাকে পর্যন্ত সময় দিত না, সারাদিন তার কাজ আর কাজ আর কাজ। ওই যে আরজু আন্টি, তাকে নিয়েই যত ব্যস্ততা। আরজু আন্টির স্বামী নেই, এক ছেলে আছে শুনেছি। এখন ছেলেটার পড়ালেখা শেষ, একদম লম্পট একটা ছেলে। আমাকে দেখলেই বাজে বাজে কথা বলবে, বাজে বাজে অঙ্গি ভঙ্গি করবে। কিন্তু জানেন, আমি ওই মহিলাকে বলেছি ওই ছেলেটা ভালো না। ফলস্বরূপ আমার গালে ঠাস করে একটা চড় পড়ল। তার থেকে সবচেয়ে বড় আঘাতটা কখন পাই জানেন? যখন বলেছি ইন্ডিয়া থেকে ফিরে আসলে ওই লম্পটের সাথে আমার বিয়ে। বাবা যদি বেঁচে থাকতো তবে আমার সাথে এমনটা হতো না। শেষের কথাগুলোতে মৃন্ময়ের চোয়াল শক্ত হয়ে যায়। তার মাথার ভিতর ঢুকে গেছে তার হাজারো চিন্তার পাহাড়। মিন্ময় ভাইয়া তোমায় রাস্তায় নেবে বলেছে, কি বলেছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবাক হয়ে মিমিয়া। আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমার ভাইয়া আজ আমায় কথা দিয়েছে রাজশাহী চুমকিবুর সাথে দেখা করতে নিয়ে যাবে। তুমি বুঝি তোমার চুমকিবুকে বেশি ভালোবাসো? খুব ভালোবাসি। পৃথিবীতে বন্ধু বলতে একমাত্র আমার চুমকিবু আছে। ও আচ্ছা, চলো আদ্রিজা আপু, আমরা শাড়ি পরি। অনেক দিন হয়েছে শাড়ি পরি না, আর শাড়ি একা পরতে ভালো লাগে না, কেউ সাথে থাকলে তার সাথে ছবি তুলতে অন্যরকম মজা। শাড়ি? আমি তো শাড়ি পরতে পারি না। তাতে কি, আমিও পারি না। চলো আম্মু পরিয়ে দেবে। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ আদ্রিজা আপু, আমার রিকোয়েস্ট তুমি রাখো, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে চলো। বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ মিমি আর অদ্রিজা কথাগুলো বলছিল। অদ্রিজা আজ বেশ খুশি, সে আবারও ফিরে যাবে রাজশাহীতে। তার চুমকিবুর সাথে দেখা হবে। মৃন্ময়ের প্রতি রাগ, ক্ষোভ, অভিযোগ এক নিমিষে উধাও হয়ে গেছে তার। মৃন্ময় আজ হাসপাতালে একবার গিয়ে আবারও ফিরে এসেছে। আজ তেমন কোনো রোগী নেই চেক আপের মতো, তাই অদ্রিজাকে নিয়ে বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম করে কফির মগ হাতে নিয়ে সাথে একটা বই নিয়ে ছাদে চলে আসে। বাম হাতে কফির মগ আর ডান হাতে বইটা বেশ মনোযোগ দিয়ে পড়ছে সে। কিছুক্ষণ পর পর চশমাটা ঠেলে দিচ্ছে নাকের মাঝ বরাবর কপালের সাইডে। হুট করে তার কানে আসে খিলখিল করা কোনো বালিকার হাসির শব্দ। তার হৃদয়ের গভীর থেকে কেমন যেন ধুপ করে ওঠে। হাসির উৎস খুঁজতে গিয়ে পাশে তাকালে খেয়াল করলো লাল সাদা শাড়িতে পায়ে আলতা পরা রিনিঝিনি কাচের চুড়ি, হাঁটুর নিচে ছেড়ে দেওয়া লম্বা চুল, কপালে টিপ আর মন ভোলানো হাসি নিয়ে ছাদের দিকে আসছে অদ্রিজা। তার পেছন পেছন আসছে মিমিয়া। মৃন্ময়ের চোখে চশমাটা খুলে অবাক হয়ে তাকিয়ে আছে তার অদ্রিজার দিকে। এর আগে কখনো এত কাছ থেকে অদ্রিজার এত লম্বা চুল দেখেনি সে। বাচ্চা সুলভ মেয়েটাকে এখন নববধূর মতো লাগছে। মৃন্ময় বুকের বাঁ পাশটায় হাত দিয়ে বলে, তোমাকে পাগল সাজাতে গিয়ে আমি যে নিজেই দিন দিন পাগল হয়ে যাচ্ছি, তার খবর কে রাখবে? কেউ রাখবে না। তোমাকে পাওয়ার জন্য যে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে, তার খবর কি তুমি রাখো? না, রাখো না। নজরুল হয়তো এই জন্যই কথাটা বলেছে, যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়লো। তেমনি করে তুমিও জানো না অদ্রিজান, আমার কতটুকু পুড়লো। মৃন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে অদ্রিজার দিকে। হুট করে মিমিয়া চিল্লিয়ে বলে, এই ভাইয়া, কখন ছাদে এলে তুমি? মিমিয়ার কথা শুনিয়ে মৃন্ময় তার দৃষ্টি সরিয়ে নেয়। অদ্রিজা মৃন্ময়কে দেখে লজ্জায় লাল হয়ে যায়। এর আগে কখনো সে এইভাবে শাড়ি পরে কারো সামনে যায়নি, আজকেই প্রথম, তাই লজ্জায় চোখ তুলে তাকানো তার দায় হয়ে গেছে। আমি এই তো তোরা আসার আগেই এলাম। মিমিয়ার দিকে তাকিয়ে, এত সেজেছিস কেন মিমিয়া? কোথায় যাবি? না ভাইয়া, যাবো না, ছবি তুলবো। আমাদের কেমন লাগছে বলবে না? মৃন্ময় আর চোখে একবার অদ্রিজার দিকে তাকিয়ে বলে, তোকে খুব ভালো লাগছে রে মিমি। আদ্রিজা আপুকে? না, তাকে ভালো লাগছে না। শাড়িতে তাকে বড্ড বেমানান, মানে বুড়ি বুড়ি লাগছে। ঠোঁট কুচকে মৃন্ময়ের মুখের কথাটা শুনে তেলে জলের ছাদ করে উঠল অদ্রিজা। আমাকে কেমন লেগেছে তা আপনাকে আমি জিজ্ঞেস করেছি? এত কথা বলেন কেন আপনি? আমার বিষয়ে কোনো কথা বলার অধিকার আপনার নেই। মাইন্ড ইট। মৃন্ময় তার দৃষ্টি আকাশের দিকে সরিয়ে মনে মনে বলে,
তোমাকে যে কেমন লাগছে তা মুখে বলে বোঝানো সম্ভব নয় অদ্রিজান। যেন ছোট্ট একটা লাল টুকটুকে বউ এসে আমার হৃদয়ে জমিনে নৃত্য করছে, আর সেই নৃত্যর তালে তালে আমি নিজেকে তার মাঝে তিরোধান করছি। এই রে, আমি ছবি তুলবো অথচ ক্যামেরা মোবাইল কিচ্ছু আনলাম না। ধুর, এত ভুলে মনের কেন আমি? মিমিয়ার কথায় ধ্যান ভাঙে মৃন্ময়ের। মিমিয়া অদ্রিজার দিকে তাকিয়ে বলে, তুমি দাঁড়াও আপু, আমি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আসছি। কথাটা বলেই দৌড় লাগায় মিমিয়া। মৃন্ময় যেন হাতে আকাশে চাঁদ পেয়েছে। অদ্রিজার দিকে তাকিয়ে কিলার লুকে হাসতে হাসতে তার দিকে এগিয়ে যায়। অদ্রিজা হুট করে মৃন্ময়ের পরিবর্তন দেখে ঘাবড়ে যাওয়ার পেছাতে থাকে। তখন কি বলেছিলে জানো? তোমাকে কেমন লাগে তা বলার অধিকার আমার নেই। তুমি কি জানো তোমার উপর এই একমাত্র মৃন্ময় মেহরাবের অধিকার থাকবে? আর তোমাকে মোটেও বুড়ি লাগছে না অদ্রিজান। তোমাকে লাল টুকটুকে বউ লাগছে। ইচ্ছে করছে কোলে নিয়ে তোমায় একটা রুমে তালাবদ্ধ করে রাখি, কারণ তোমার সৌন্দর্য যেন আমার মাঝে সীমাবদ্ধ থাকে। খবরদার, আমাদের বিয়ের আগে আর এইভাবে সাজবে না। আমাকে খুন করতে তোমার এই একটু সাজই যথেষ্ট। অদ্রিজা ছাদের রেলিংয়ের সাথে একদম মিশে যায়। তার শরীর থরথর করে কাঁপছে। আজকের মৃন্ময়কে কেন যেন অন্যরকম লাগছে। অচেনা মৃন্ময়, যার চোখে নেই কোনো হিংস্রতা, দু চোখে যেন অন্যরকম নেশা। ছাদে থাকা ফুল গাছ থেকে একটা লাল টুকটুকে গোলাপ ফুল ছিঁড়ে মৃন্ময় অদ্রিজার কানে গুঁজে দেয়। এবার তোমায় পরিপূর্ণ লাগছে অদ্রিজান। কথাটা বলেই কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় সে, আর বইয়ের ভেতরে মুখ গুজে দেয়। অদ্রিজা হুট করে মৃন্ময়ের আচরণ বদলে যাওয়ায় অনেক অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে মিমিয়া আসার সময় হয়েছে, তাই মৃন্ময় দূরে চলে গেছে। মিমিয়া আর অদ্রিজা তাদের ছবি তোলায় মনোযোগী হয়। মৃন্ময় ছাদের অন্য পাশে বইয়ের আড়ালে অদ্রিজাকে দেখছে। হুট করে মৃন্ময়ের চোখে পড়ে কিছুটা দূর থেকে একটা ছেলে তাদের ছাদের দিকে তাকিয়ে আছে। মৃন্ময়ের বুঝতে বাকি নেই ছেলেটা অদ্রিজার দিকে এইভাবে তাকিয়ে আছে। মোবাইলটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে ফাহাদকে কল করে। হ্যালো ফাহাদ, জি বস। আমাদের বাড়ির ঠিক ডান পাশের ছাদে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তুই ছেলেটার ডিটেলস বের কর। ওকে বস। মৃন্ময় দ্রুত ছাদ থেকে নেমে যায়। এদিকে তার ভীষণ রাগ লাগছে। মন চাইছে অদ্রিজাকে হিড়হিড় করে টানতে টানতে নিচে নামিয়ে রুমের দরজা আটকে রাখতে। কেটে গেছে আরও দুদিন। এদিকে চারিদিকে সবার মাঝে জানাজানি হয়ে গেছে এলাকায় একটা ছেলে নিখোঁজ। এখনও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশকে ছেলেটার বাবা মা নিখোঁজের বিষয়টি জানিয়েছে, কিন্তু এখনও কোনো খোঁজ নেই। মৃন্ময় তার মায়ের মুখে কথাটা শুনে খুব আফসোস করে, কিন্তু সে তার রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চশমা খুলে একটা রহস্যময় হাসি দেয়। যে ছেলেকে আমি গুম করেছি সেই ছেলেকে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। সেদিন রাতে ফাহাদ লোক লাগিয়ে ছেলেটাকে আস্তানায় নিয়ে যায়। তারপর থেকে আর ছেলেটার কোনো খোঁজ নেই। অদ্রিজা মৃন্ময়ের উপর রেগে বোম হয়ে আছে। তাকে রাজশাহী নেবে বলে চুপচাপ দিব্যি ঘুরে বেড়াচ্ছে মৃন্ময়, অথচ একবার বলেনি। অদ্রিজা, তুমি রাজশাহী যাবে, আমরা আজকে রওনা দেব। মৃন্ময়ের এসব কাণ্ডে বিরক্ত হয়ে অদ্রিজা তার রুমে ঢুকে যায়। তাকে দেখেই ভ্রুযুগল কুঁচকে যায় মৃন্ময়ের। আমার রুমে আপনার কি মিস? এক দৃষ্টিতে মৃন্ময়ের দিকে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছেন না কেন? আপনি মিথ্যাবাদী, তা কি আপনি জানেন? হ্যাঁ জানি, কিন্তু হঠাৎ তোমার কি হয়েছে? আমি চুমকিবুর কাছে যাব, কিন্তু আপনি কথা রাখলেন না। মৃন্ময় আশেপাশে তাকিয়ে রুমের দরজাটাকে ঠেলে দিয়ে অদ্রিজার মাথায় হাত দিয়ে চুল বুলিয়ে দিতে থাকে। রাগ করে না পিচ্ছি বউ, তোমায় নিয়ে যাব, শুধু আমার সময়টা হোক। এক ঝটকায় অদ্রিজা মাথা থেকে মৃন্ময়ের হাত সরিয়ে দেয়। কবে হবে মিথ্যাবাদী? এই বাড়িতে আসার পর থেকেই আপনার এইসব পাগলামো সহ্য। কবে হবে মিথ্যাবাদী? এই বাড়িতে আসার পর থেকেই আপনার এইসব পাগলামো সহ্য করছি। এত কিছু জানি না আমি। চুমকিবুর কাছে যাব, এটাই শেষ কথা। আর আপনাকে নিতে হবে না, আমি একাই যাব। মৃন্ময় অদ্রিজাকে কিছু বলতে নিলে সে দ্রুত ওর রুম থেকে বেরিয়ে যায়। এদিকে মৃন্ময় ব্যাককেলের মতো দাঁড়িয়ে আছে। তার প্ল্যানিং অনুযায়ী একটা কাজও হচ্ছে না। ভীষণ রাগ লাগছে তার নিজের উপর। দ্রুত শামীমার রুমের দিকে পা বাড়ায় সে। চলে বলে কৌশলে যে করেই হোক রাজশাহী যাওয়ার অনুমতি নিতেই হবে। কি রে মৃন্ময়, রুমের বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। মা, কিছু কথা ছিল। হ্যাঁ বল। কিন্তু বাবা, কি হয়েছে? অদ্রিজাকে দেখলাম তো রুম থেকে রেগে এসে নিজের রুমে দরজা লাগিয়ে দিয়েছে। তার বিষয়ে বলতে আসলাম তোমাকে। আসলে মেয়েটার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কন্ট্রোলে থাকতে যদি আমরা সমাধান না করি তবে সবারই বিপদ। কি হয়েছে আবার? আম্মু তার মাথায় তাল উঠেছে, সে রাজশাহী যাবে,
কিন্তু অন্য কেউ গেলে হবে না, আমায় যেতে হবে। এবার বুঝতে পারছো তুমি? মানে কি তুই যাবি? আমাকেই যেতে হবে এখন। তুমি যদি অনুমতি দাও। তোর উপর আমার বিশ্বাস আছে। দেখ, অদ্রিজের সুস্থ হতে যা যা প্রয়োজন তুই সবটা কর, কিন্তু সে যেন সুস্থ হয়। মেয়েটার হুট করেই সমস্যা দেখা দিয়েছে, আমাদের বাড়িতে নিশ্চয় দায়টা এখন আমাদের। হুম, ঠিক বলেছো তুমি। তাহলে কালকেই রওনা দেবো আমরা। ঠিক আছে। কথা শেষ করে নিজের রুমে ঢুকে চমকে যায় মৃন্ময়। মৃন্ময়ের রুমে তার বাবা দাঁড়িয়ে আছে। বাবা, কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু তোমাকে আজকাল পাওয়া যায় না। কোথায় থাকো তুমি? মায়ের কাছে ছিলাম বাবা। তুমি কি জানো নাটোরের গোডাউন থেকে আমাদের 2.5 লক্ষ টাকার মাল সরিয়ে দিয়েছে ম্যানেজার? কি বলছো তুমি বাবা? আজ 1 সপ্তাহ হতে চলল, কিন্তু সে দিব্যি শান্তিতে ঘুরছে, আমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। আমি যেন তাকে সন্দেহ না করি। বাহ, আমার খবর জেনেও মাল চুরি করার সাহস পায় কোথা থেকে? সেটাই তো ভাবছি। আমরা জেনে গেছি, বিষয়টা জানে না সে। কিন্তু তুমি কাল নাটোর যাবে, আর বেঈমানের শাস্তি কি? মৃত্যু। গুড। আমার ছেলে তাহলে এখনো সব মনে রেখেছে। আজকাল তো দেখি আজিজাকে নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকো। কিন্তু বাবা, আমি কাল রাজশাহী যাব, অদ্রিজাকে কথা দিয়েছি। তোমার কাছে এখন আমার কথার থেকেও ওই মেয়ের কথা বড় হয়ে গেল। না আব্বু, তা না। আমি কাল রাজশাহী আর নাটোর দুইটা একসাথেই সামলাবো। যদি আদ্রিজা কিছু টের পাই? পাবে না, বিশ্বাস রাখো আমার উপর। ওকে, আমি তাহলে আসি। মৃন্ময়ের বাবা চলে গেলে মৃন্ময় হাসতে থাকে একটা রহস্যময় হাসি। রাজশাহী যাবে বলে আগে থেকেই তৈরি হয়ে নিয়েছে অদ্রিজা আর মৃন্ময়। এখন রাত 8টা। অদ্রিজার সাথে লং ড্রাইভে যাবে বলে রাতে যাওয়ার সিদ্ধান্তটা নেয় মৃন্ময়, কিন্তু মাঝপথে একটা গন্ডগোল লাগিয়ে দেন শামীমা। তার কথা অদ্রিজার দেখাশোনা মৃন্ময় একা করতে পারবে না, তার সাথে যেন মিমিয়া যায়। কিন্তু মিমিয়া গেলে মৃন্ময়ের সম্পূর্ণ প্ল্যানিং ভেস্তে যাবে। মুহূর্তে একরাশ চিন্তা মৃন্ময়ের মাথায় ভর করে। অবশেষে রাগী বেশি পুরো ঘটনাটা ঘুরিয়ে দিলেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন মৃন্ময়ের সাথে তার বিয়ে ফাহাদ যাবে, তাই মিমিয়ার যাওয়ার কোনো প্রয়োজন নেই। সে যেন তার পড়ালেখাটা কন্টিনিউ করে যায়। ফাহাদ, তোমার উপর কিন্তু এই দুই ছেলে মেয়ের দায়িত্ব বুঝতে পারছো তুমি? অদ্রিজা ইদানিং মাথায় সমস্যা দেখা দিয়েছে, তাই হুটহাট কি থেকে কি বলে ফেলবে ঠিক নেই। তুমি কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি তাদের খেয়াল রাখবো। আর শোনো, তোমার স্যার কিন্তু একটু লাজুক, অদ্রিজার সামনে সবসময় যেতে চায় না। তুমি কিন্তু অদ্রিজার খেয়াল রাখবে। হ্যাঁ স্যার লাজুক? সুযোগ পেলেই অদ্রিজা ম্যামকে চশমার আড়ালে গিলে খান, আর সে নাকি লাজুক? ফাহাদকে চুপ থাকতে দেখে ধমকে উঠে শামীমা। কি হলো, কথা বলছো না কেন ফাহাদ? হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি সবার খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। সাবধান করে দিচ্ছি ফাহাদ, তোমায় ওদের দুজনকে কাজ ছাড়া করবে না। আমি কাজ ছাড়া করবো কি? স্যার ঠিকই আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দেবে, তারপর অদ্রিজা ম্যামকে নিয়ে পুরোটা রাস্তায় একা যাবে। কি হলো, কথা বলছো না কেন ফাহাদ? কি ভাবছো তুমি? হ্যাঁ আন্টি, আপনি চিন্তা করছেন কেন? আমি খেয়াল রাখবো। অবশেষে অদ্রিজা, মৃন্ময়, ফাহাদ একসঙ্গে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মৃন্ময় ড্রাইভিং সিটে, তার পাশে অদ্রিজা, পেছনে ফাহাদ। মৃন্ময়ের গাড়ির পেছন পেছন আরো দুটো গাড়ি আসছে, সেখানে শুধুমাত্র তাদের দলবল। অদ্রিজা ঘাড় বাঁকিয়ে বলে, ফাহাদ ভাইয়া, আপনি কি এই প্রথম রাজশাহী যাচ্ছেন? না বা সরি, না ম্যাম। ফাহাদ কথা বলার মাঝেই গাড়ির মিররে খেয়াল করে মৃন্ময় তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ পাকে ইশারা করছে সত্যটা না বলার। কি হলো ফাহাদ ভাই, থেমে গেলেন কেন? না ম্যাম, আমি আগে কখনো যাইনি। ও আচ্ছা, আপনি আমায় ছাগলের মতো ম্যা ম্যা করছেন কেন? আমাকে অদ্রিজা বলেও ডাকতে পারেন। মিন্ময় স্যারকে স্যার বলে ডাকি, সেই হিসাবে আপনি তার ইয়ে হলে আপনাকে ম্যাম বলবো, এটাই তো স্বাভাবিক। এই ভাইয়া, আমি আপনার মৃন্ময় স্যারের কি বলবেন প্লিজ? মৃন্ময় এতক্ষণ চুপ থাকলেও ফাহাদকে গম্ভীর কণ্ঠে বলে, ফাহাদ,
তোমার গন্তব্য চলে এসেছে। ইয়েস বস। মৃন্ময় গাড়ি থামালে ফাহাদ নেমে যায়। অদ্রিজা অবাক হয়ে তাদের কার্যকলাপ দেখছে। ফাহাদ জানালায় উকি দিয়ে বলে, অল দ্য বেস্ট বস। মৃন্ময় মিষ্টি করে হেসে দিয়ে আবারও গাড়ি চালানো শুরু করে। এই ফাহাদ ভাই আমাদের সাথে যাবে না? না। কি? আমি আপনার সাথে একা যাব না, কারণ আপনি মানুষ ভালো না। বেশি কথা বলে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবো, বলে দিচ্ছি। মৃন্ময়ের ধমক শুনে চুপসে যায় অদ্রিজা। এভাবে নীরবতায় কেটে যায় আরো কিছুক্ষণ। মৃন্ময় শীষ বাজাতে বাজাতে বেসুরা গলায় গান ধরে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু যে গানে, এই ক্ষণে দুটি প্রাণী। মৃন্ময়ের মুখে এমন গান শুনে অদ্রিজা চমকে যায়। গানের মানে খুঁজতে গিয়ে সে চিৎকার দিয়ে বলে, আমি বাড়ি যাব, গাড়ি ঘোরান প্লিজ, আমি বাড়ি যাব। তুমি চুমকিবুর সাথে দেখা করবে না? না 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 না, আমার সব ইচ্ছায় আমি জল ঢেলে দিচ্ছি, আমি যাব না সেখানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।